আজকের গল্পটিও নবম শ্রেণী থেকেই নিয়েছি। গল্পের নাম চন্দ্রনাথ। লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই চলো। ইনি হলেন একাধারে কথা সাহিত্যিক, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। জন্মগ্রহণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দের 24শে জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার বংশে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার পিতা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন প্রভাবতী দেবী। মনে করা হয় কি এই হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং প্রভাবতী দেবী সন্তান কামনায় মা তারার কাছে মানসিক করেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সন্তান রূপে লাভ করেছিলেন। সেই কারণেই তার নাম রাখা হয়েছিল তারাশঙ্কর। দেখো, আগে হোক বা এখন আধুনিক যুগেই হোক, এই ধারা কিন্তু এখনো প্রচলিত রয়েছে। অনেকেই সন্তান কামনায় যে ঈশ্বরের কাছে মানসিক করে সেই ঈশ্বরের নামেই কিন্তু সন্তানের নাম কি রেখে দেয়। ঠিক আছে, এই ধারা কিন্তু এখনো প্রচলিত রয়েছে। যাই হোক, প্রবেশিকা পরীক্ষার সময়ই অনেক ছোটবেলাতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয় ওই বীরভূম জেলারই আর এক জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের নাতনি উমাশশী দেবীর সঙ্গে। ঠিক আছে, উমাশশী দেবী হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। যাই হোক, তার কয়েকটি বিখ্যাত ছোট গল্পের মধ্যে আমরা কি পাই হচ্ছে রসকলি, তারপর হচ্ছে ডাইনি, তারিণী মাঝি, তারপর জলসাঘর, ডাক হরকরা, বেদিনী, এসব হচ্ছে তার উল্লেখযোগ্য ছোট গল্প। আর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে কি আছে রয়েছে হচ্ছে চৈতালি ঘূর্ণি, তারপর হচ্ছে রায়কমল, তারপর ধাত্রী দেবতা, গণদেবতা, কালিন্দী, কবি, পঞ্চগ্রাম, মন্বন্তর। এছাড়াও রয়েছে আরো বিশেষ বিখ্যাত উপন্যাসটি হলো হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন, রাধা, নিশিপদ্ম, এগুলি হচ্ছে গন্না বেগম, এগুলি সবই তার বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছিলেন। যেরকম তিনি হাসুলিবাকের উপকথা, এটা হচ্ছে তার সর্বাধিক প্রচলিত আর বিখ্যাত উপন্যাস হাসুলিবাকের উপকথা। এই উপন্যাসটি আমাদের গ্রাজুয়েশন লেভেলে ছিল, আমরাও পড়েছি উপন্যাসটি, দারুণ উপন্যাস। যাই হোক, এই হাসুলিবাকের উপকথার জন্য তিনি হচ্ছে সরস্বতী পুরস্কার পেয়েছিলেন, আর আরোগ্য নিকেতনের জন্য পেয়েছিলেন হচ্ছে রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও গণদেবতা নামে যে উপন্যাসটি লিখেছিলেন তার জন্য পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। এছাড়াও তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ সম্মানেও কিন্তু ভূষিত হয়েছিলেন। যাই হোক, এই যে আমরা পড়বো চন্দ্রনাথ গল্পটি, এই চন্দ্রনাথ গল্পটি নেওয়া হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসের প্রথমাংশ থেকে। কিন্তু এই আগুন উপন্যাসের নাম কিন্তু প্রথমে আগুন ছিল না। যখন দেশ পত্রিকায় আগুন উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল তখন তার নাম ছিল কালপুরুষ। পরে যখন এটাকে গ্রন্থাকারে প্রকাশিত করা হয় তখন তার নাম রাখা হয় আগুন, নাম পরিবর্তন করে নাম রাখা হয় আগুন। তাহলে আগুন উপন্যাসের প্রথম নাম ছিল কালপুরুষ, সেখান থেকে রাখা হয় আগুন। এই আগুন উপন্যাসের প্রথমাংশই হচ্ছে চন্দ্রনাথ গল্প, আমাদের নবম শ্রেণীর পাঠ্যাংশ। ঠিক আছে, তো এটা তো গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এবার চন্দ্রনাথ গল্পটা আমরা যারা নবম শ্রেণীতে রয়েছি তারা কিন্তু সবাই পড়েছি। চন্দ্রনাথ গল্পটি আমিও পড়েছি, খুব সুন্দর গল্প। তোমরা দেখেছো চন্দ্রনাথ গল্পের যে বিষয়বস্তু সেটি কি, একজন সহপাঠী তার বাকি সহপাঠীদের সম্পর্কে স্মৃতিচারণা করছে। এখানে লেখক যার মুখ থেকে কথাগুলো বলেছেন তিনি হচ্ছেন আমাদের গল্পের কথক নরেশ। নরেশ তার ছোটবেলার স্মৃতিচারণা করতে গিয়ে যে গ্রামে তারা পড়াশোনা করেছেন, যে গ্রামের বিদ্যালয়, সেই গ্রামের হেডমাস্টার, তারপর তার সহপাঠী, এদের স্মৃতিচারণা করেছেন। সেখানে দেখা যাচ্ছে কি লেখকের যে এক বন্ধু ছিল চন্দ্রনাথ, সে ছিল খুবই একরোখা টাইপের, বলিষ্ঠ এবং খুবই দৃঢ় প্রতিজ্ঞ। সে অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নিচু করেনি। কিশোর বয়সেই তার মধ্যে একটা রুক্ষ ভাব বা বলিষ্ঠ একটা ভাব ছিল। সে কারোর কথাতে প্রভাবিত হতো না, সে যেটা নিজে মনে করতো সে সেটাকেই মেনে চলতো। দেখা গেছে কি চন্দ্রনাথ পরীক্ষায় কখনো দ্বিতীয় হয়নি, তাই যখন তাকে দ্বিতীয় পুরস্কারের জন্য স্কুল থেকে নিমন্ত্রণ করা হয় তখন সে সেই নিমন্ত্রণটি অস্বীকার করে। কারণ সে মনে করে কি তার যে আরেক সহপাঠী ছিল হিরু হয়তো সেক্রেটারির ভাইপো, সেই কারণেই হয়তো তার কাছে কোনো প্রশ্ন হয়তো গোপন থাকেনি। হিরু হয়তো আগে থেকেই প্রশ্ন জেনে গিয়ে পরীক্ষায় বেশি নাম্বার পেয়ে গেছে চন্দ্রনাথের থেকে। এই একটা ধারণাকে কেন্দ্র করে কিন্তু সে কি করলো, হেডমাস্টারকে বা স্কুলকে একটা চিঠি লিখলো যে সে দ্বিতীয় পুরস্কার কখনোই গ্রহণ করতে পারে না। ঠিক আছে, এই যে তখনকার দিনে এরকম একটা চিঠি সে লিখেছিল, এই চিঠি পেয়ে স্কুল আর তাদের স্কুলের সবাই সহপাঠী সবাই একদম স্তম্ভিত হয়ে গেছিল যে কি ভীষণ সাহসী একটা পদক্ষেপ সে
নিয়েছিল। চন্দ্রনাথ ছিল খুবই একরোখা, অতি ছোটবেলাতেই এই কিশোর বয়সেই সে যখন একটুখানি রেগে যেত তখনই তার মাথায় ললাটে কি হতো, ত্রিশূলের মতো যে আমাদের শিরা উপশিরাগুলো আছে, অনেক সময় অনেকেরই দেখি কপালের একটা শিরা একটু রেগে গেলেই মোটা হয়ে যায়, তো তার 3টে শিরা এমন ভাবে জেগে উঠতো যেন মনে কপালের মধ্যে ত্রিশূল চিহ্নিত করে রেখেছে কেউ। তো যাই হোক, এবার দেখছি কি চন্দ্রনাথ পুরো গল্পটার বিষয়বস্তু এইভাবেই এগোচ্ছে অল্প অল্প করে। তারপরে চন্দ্রনাথ যখন দ্বিতীয় পুরস্কার নিল না, তখন স্কুলের হেডমাস্টার কি করলেন, হিরুকে নরেশকে কি করলেন, চন্দ্রনাথের কাছে পাঠালেন যে গিয়ে তাকে বুঝিয়ে এখানে নিয়ে আসা হোক। সে তখন উল্টে নরেশকে কতগুলো কথা বলে দিল যে সে স্কুলটাকেও ত্যাগ করেছে, হেডমাস্টারকে চিঠি লিখে স্কুলের তাদের যে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা তার আগেই সেই স্কুলের কড়াবান্ডায় সব টাকা পয়সা মিটিয়ে দিয়ে সে কি করেছে, নিজেই ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্র্যাকটিস করে নিচ্ছে। ঠিক আছে, তো যখন নরেশ সেখানে যায় সে তাকে উল্টারও বুঝিয়ে দেয় যদি সে 525 না পায় তাহলে কি হবে, স্কুলের 10টা ছেলে ফেল করবে এবং নরেশও তৃতীয় বিভাগে পাশ করবে। আর যদি সে 500 বিভাগের ওপরে পেয়ে যায় তাহলে শুধুমাত্র 2জন ছাত্র ফেল করবে, বাকি সবাই কিন্তু পাশ করবে। এরকম তার যে একটা ধারণা ছিল, এই কথাটা শুনে কিন্তু নরেশের খুব রাগ হয়ে গেছিল। সে মনে করে এই দাম্ভিকটা যেন ফেল করে, তাই তো এরকম অনেক সময় হয় যে তুই বসে বসে অন্যের রেজাল্ট বিচার করছিস। তারপর দেখা গেল কি যখন সে রেজাল্ট আউট হলো, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যখন আউট হলো তখন কিন্তু দেখা গেল যে চন্দ্রনাথের প্রত্যেকটা কথাই কিন্তু ফলে গেল। 10টা ছেলেই ফেল করেছিল আর চন্দ্রনাথ কিন্তু 525-এর ওপরে পায়নি। শুধু একটা বিষয় শুধু গরমিল হয়ে গেছিল, সেটা ছিল কি হিরু চন্দ্রনাথের থেকে বেশি নম্বর পেয়ে স্কলারশিপ পেয়েছিল। এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল। সে যে ভেবেছিল সেক্রেটারির ভাইপো বলে তার কাছে কোনো প্রশ্নপত্র গোপন থাকেনি, এই ধারণাটা চন্দ্রনাথের ভুল প্রমাণিত হয়েছিল। তবুও হিরু যখন তাকে দেখা গেল স্কলারশিপের জন্য যে অনুষ্ঠান, একটা প্রীতি ভোজের ব্যবস্থা করেছিল তার কাকা, সেখানে সে গেল না, উল্টে হিরুকে একটা চিঠি লিখে দিল যে স্কলারশিপ পাওয়াটা তেমন বড় কোনো বিষয় নয়, এটার কোনো অনুষ্ঠান তুমি না করলেও পারতে। তো হিরু কি করেছিল, আবার সেই চিঠিটাকে তার চন্দ্রনাথ বন্ধুর স্মৃতি হিসাবে তার কাছে রেখে দিয়েছিল। এই যে দাম্ভিক একটা চরিত্র, এক্ষেত্রে কিন্তু আরো একটা ঘটনা ঘটেছিল। চন্দ্রনাথের যে দাদা নিশানাথ বাবু, সে কিন্তু এই ঘটনার প্রতিকার করতে গিয়ে চন্দ্রনাথকে বারবার বলেছিল যে তুমি এই চিঠিটি প্রত্যাহার করে সবার কাছে ক্ষমা চেয়ে দ্বিতীয় পুরস্কারের সম্মানটা তুমি গ্রহণ করো, কিন্তু সে করেনি। তার ফলে তার নিশানাথ বাবুর সঙ্গে কিন্তু তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। এতে কিন্তু চন্দ্রনাথের বিন্দু মাত্র কোনো বেদনা হয়নি। সে ভেবেছিল এই ঘটনাটা ঘটে আরো ভালোই হয়েছে, যা হোক একদিন না একদিন তো আমাদের আলাদা হয়ে যেতেই হতো, তো এখনই হয়ে গেলাম। তো এমনই একটা দাম্ভিক, ওই কিশোর বয়সী একটা ছেলের মধ্যে যে এত দাম্ভিকতা, নিজের উপর এত আত্মবিশ্বাস, বলিষ্ঠ যার চরিত্র, দৃঢ় প্রতিজ্ঞ। তো এই যে চন্দ্রনাথকে নরেশ মনে করতেন যে কালপুরুষের মতো, সে একটা কালপুরুষ যে আমাদের নক্ষত্র রয়েছে, সে কালপুরুষের মতো তার একদম দৃঢ় প্রতিজ্ঞ, সে একটা ভীষণ বলিষ্ঠ একটা কিশোর ছেলে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি এই নরেশ কি করছে, সে চন্দ্রনাথকে কল্পনা করছে এখন সে জীবন পথে কেমন ভাবে হাঁটছে। সে একা বনের মাঝখান থেকে হেঁটে যাচ্ছে, যেখানে তার পিঠে রয়েছে একটা পুটলি, লাঠিতে বাঁধা একটা পুটলি, আর আকাশে রয়েছে নীল ছায়াপথ, আর তার সাথে সাথে চন্দ্রনাথের সাথে সাথে চলছে কি সেই বলিষ্ঠ দৃষ্টান্ত। আরেকটি যেটা বলিষ্ঠ দৃষ্টান্ত আমাদের কাছে রয়েছে কালপুরুষ। চন্দ্রনাথের সাথী হয়েছে কে, কালপুরুষ। এই কালপুরুষকে চন্দ্রনাথের সাথী তার সাথে সাথে চলছে। এটা কেন বলেছেন লেখক, কারণ কালপুরুষ যেমন বলিষ্ঠ, সে একাই চলতে পারে, অন্যকে পথ দেখায়। চন্দ্রনাথ কিন্তু ঠিক সেরকম একটি বলিষ্ঠ চরিত্র। ঠিক আছে, তার কাউকে প্রয়োজন হয় না, সে যেটা চিন্তা ভাবনা করে, তার নিজের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরেই কিন্তু সে সবসময় দাঁড়িয়ে থাকে। অন্য কারোর কথায় ভ্রুক্ষেপ করার তার প্রয়োজন নেই। তার নিজের উপরে আত্মবিশ্বাস আছে যে সে যেটা বলেছে সেটাই ঠিক, আর সে যেটা করতে চলেছে সেটাই ঠিক। তো এতটা আত্মবিশ্বাস একটা কিশোর বয়সের ছেলের মধ্যে ছিল। এখন তো সবাই বয়স হয়ে গেছে, এখন সবাই বড় হয়ে গেছে। লেখক তো নরেশ তো এখানে তাদের ছোটবেলার স্মৃতিচারণা করছেন। তো এখন তো লেখক যথেষ্ট বড়, সেই বড় বয়সে এসে সে ছোটবেলারই স্মৃতিচারণা করছে। তো তাহলে এখন চন্দ্রনাথ কেমন হবে, সেটা যদি আমরা আগুন উপন্যাসটা পুরো পড়ে থাকি আমরা জানতে পারবো যে কিশোর বয়সী চন্দ্রনাথ আসলে বড় বয়সে গিয়ে, যুবক বয়সে গিয়ে কেমন হয়েছিল। আগুন উপন্যাসটা পড়লেই কিন্তু আমরা জানতে পারবো। তো যাই হোক, এখান থেকে আমরা কয়েকটি ছোট কোশ্চেন ঝটপট করে নিই, চলো।
দেখো কি বলেছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম সালটি হলো কত? 1899, 1898, 1896, 1897, হবে 1898। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানটি তারাপীঠ, নলহাটি, লাভপুর, বোলপুর, এটা হবে লাভপুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত ছোট গল্প কি? প্রথম মুদ্রিত হয়, লেখা হয়, ছাপা হয়, চন্দ্রনাথ, হারানো সুর, জলসাঘর না রসকলি, এটা হবে রসকলি। তার রচিত প্রথম উপন্যাসটি কি? গণদেবতা, ঝড় ও ঝরাপাতা, চৈতালি ঘূর্ণি না হাসুলি বাঁকের উপকথা, এটা চৈতালি ঘূর্ণি হবে। এ দেখো চৈতালি বানানো অনেক সময় রস্যিকারও হয়, দীর্ঘিকারও হয়। চন্দ্রনাথ লেখকের কি ছিলেন? সহপাঠী ছিলেন, আত্মীয় ছিলেন, গ্রাম্য পরিচিত ব্যক্তি ছিল না অচেনা কোনো মানুষ ছিল? এটা হবে সহপাঠী। চন্দ্রনাথ ছিল লেখকের মানে নরেশের সহপাঠী। চন্দ্রনাথের দাদার নাম কি? তারকনাথ বাবু, নিশানাথ, শিবনাথ বাবু, হরিনাথ বাবু না নিশানাথ বাবু, হবে হচ্ছে নিশানাথ বাবু। গুরু দক্ষিণার যুগ আর নেই, কে বলেছিল কথাটি? নরেশ বলেছিল, হিরু বলেছিল, চন্দ্রনাথ বলেছিল না নিশানাথ বাবু বলেছিল? এই কথাটা বলেছিল চন্দ্রনাথ। দাম্ভিক তার কথাবার্তা, সে গুরুকে, হেডমাস্টারকে চিঠি দিয়ে লিখে পাঠিয়েছিল যে গুরু দক্ষিণার যুগ আর নেই, সমস্ত কড়াগন্ডার স্কুলের সে বুঝিয়ে দিয়ে স্কুলের সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্ববিদ্যালয়ের পড়া ঘরে বসে একা একা তৈরি করেছিল। ঠিক আছে।